না, বাংলাদেশ শূন্য থেকে যাত্রা শুরু করেছে। যখন আমাদের কোনো সম্পদ ছিল না, আমরা শূন্য থেকেই তো যাত্রা শুরু করেছি। সেই সময় বঙ্গবন্ধু ৭২টা ট্রাইব্যুনাল গঠন করে ৭১-এর গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ করেছিলেন এবং তার জীবদ্দশায় ৭৫২ জনকে বিচার করে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড সহ। তাকে হত্যা না করে এই বিচার প্রক্রিয়াটি বন্ধ করা যেত না। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনার যে সংবিধান, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রতিফলন যে সংবিধানকে আমরা বলি, বঙ্গবন্ধুকে হত্যা না করে এই সংবিধানের গায়ে হাত দেওয়া সম্ভব হতো না। সংবিধানের গায়ে হাত দিতে হয়েছে কেন? মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত এবং একটি জাতিকে, যারা মুক্তিযুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছে, তাদেরকে মধ্যযুগীয় অন্ধকারে নিক্ষেপ করবার জন্য, বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা মনোলিথিক মৌলবাদী সাম্প্রদায়িক মুসলিম রাষ্ট্র বানাবার জন্যই সংবিধানটি তথাকথিত ইসলামীকরণ করা হয়েছিল। আমাদের ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো সব মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাগুলো মুছে ফেলে, ইতিহাস মুছে ফেলে জিয়াউর রহমান বাংলাদেশের সমাজ এবং রাজনীতির যে পাকিস্তানিকরণের ধারাটি তৈরি করেছিলেন, সেই ধারা কিন্তু এখনো অব্যাহত আছে। যদিও বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় ফিরে এসে দ্বিতীয়বার তিনি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের ৪ মূলনীতি সংবিধানে ফিরিয়ে এনেছেন, এখনো সংবিধানের গায়ে ২ জেনারেলের অনেক সাম্প্রদায়িক চিহ্ন বা কলঙ্ক রয়ে গেছে। এবং এরই ধারাবাহিকতা আমরা ৭৫-এর পর থেকে কি লক্ষ্য করেছি, বাংলাদেশের সমাজে, রাজনীতিতে ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান। বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, জিয়াউর রহমান সে নিষেধাজ্ঞা তুলে দিয়ে সেই সময় পিপিআর জারি করে যখন তিনি রাজনীতি, তথাকথিত রাজনীতির যে সুযোগ করলেন, তখন ৬৬টা রাজনৈতিক দল, এই সময় আমরা বিচিত্র একটা প্রচ্ছদ কাহিনী করেছিলাম, ৬৬টা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছিল ইসলামের নামে। এবং এই কর্মটি জিয়াউর রহমান করেছেন মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে হত্যা করবার জন্য। বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য হচ্ছে তার আদর্শকে হত্যা করা, তার চেতনাকে হত্যা করা, বাংলাদেশকে ইতিহাসের উল্টো দিকে ঘুরিয়ে দেয়া, অগ্রযাত্রাকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়া। এবং সেই কাজটি তারা তো অব্যাহত ভাবে করেছেন ৯৬ সাল পর্যন্ত, ৯১ সাল পর্যন্ত আমরা দেখেছি তারা যেভাবে এই কর্মটি করেছেন। এরপর ৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা প্রথমবার ক্ষমতায় এসে ঘাতকদের বিচার আরম্ভ করেছেন এবং ইন্ডেমনিটি বাতিল করে জিয়াউর রহমান তো বঙ্গবন্ধুর ঘাতকদেরও পুরস্কৃত করেছিলেন। তো এই কাজটি, এর ফলে যে ধারাবাহিকতা আমি বলেছি, যুদ্ধাপরাধীদের বিচারটি আরম্ভ হয়েছে এবং আমরা সবাই কৃতজ্ঞ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যে এত প্রতিকূল পরিস্থিতির ভেতরে ৪০ বছর পর তিনি আবার ৭১-এ গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ করেছেন। কিন্তু বিচার আরম্ভ করলেও কি আমরা কি শেষ করতে পারছি? এখনো প্রবল বাধা চারদিকে। এখনো আমরা পাকিস্তানি হাইকমান্ডের বিচার শুরু করতে পারিনি। এখনো আমরা সংগঠন হিসেবে জামাত, রাজাকার, আল বদর, মুসলিম লীগ, এদের বিচার আরম্ভ করতে পারিনি। বাধা আছে, ভেতরেও বাধা আছে, বাইরেরও বাধা আছে। এগুলো বোধগম্য কারণেই আমরা মনে করি। সেই জন্য আমাদের বারবার ফিরে যেতে হবে এই বাধাগুলো অতিক্রম করবার জন্য, বাধার অতিক্রম করবার শক্তি অর্জনের জন্য বারবার আমাদের ফিরে যেতে হবে বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধু সংবিধানের কাছে দিক নির্দেশনার জন্য। আমি মনে করি বাংলাদেশ কোথায় যাবে, এত সমস্ত দিক নির্দেশনা বঙ্গবন্ধু সংবিধানে রয়েছে, যে সংবিধানকে আমরা সবসময় বলি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের দর্পণ। সেই আদর্শকে অনুসরণ করে আমরা যদি এগিয়ে যাই, প্রত্যেকটা বাধা আমরা অতিক্রম করতে পারবো। আজকে মৌলবাদী সন্ত্রাসীদের যে দাপট দেখছি বাংলাদেশ সহ বিশ্বজোড়া, আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখল করেছে, কি কারণে? ওইখানে ধর্মের রাজনৈতিক ব্যবহার, ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করেই আজকে বিভিন্ন দেশে দক্ষিণ পন্থার উত্থান করছে। এটা যে শুধু ইসলাম ধর্মের ভেতর তা রয়েছে, হিন্দু ধর্মের ভেতর দেখছি, খ্রিস্টান ধর্মের ভেতর, এমনকি সবচেয়ে শান্তি ধর্ম যেটাকে বলে বৌদ্ধ ধর্ম, সেখানেও কিন্তু প্রতিবেশী দেশে বৌদ্ধ ধর্মের নামেই কিন্তু রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। কিন্তু সেইখানে আমরা যদি বঙ্গবন্ধুর ওই যে রাজনৈতিক দর্শন, যেটি ধর্ম পবিত্র বিষয়, বঙ্গবন্ধু যেটা পরিষ্কার বলেছে, ধর্মকে ধর্মের জায়গায় থাকতে হবে, ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মকে রাজনীতি এবং রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে, এইটা যদি বাংলাদেশ এবং অন্য দেশগুলো অনুসরণ করে, আমি মনে করি আজকের পৃথিবী
বহু যুদ্ধ, গৃহযুদ্ধ, সন্ত্রাস, সংঘাত থেকে মুক্তি পেতে পারে। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দেখেছি প্রথমবার ক্ষমতা এসে তারা কি বর্বরতা করেছে, এবং এর চেয়ে বড় বর্বরতা আমরা 71 সালে দেখেছি। জামাতে ইসলামী এবং পাকিস্তানি হানাদার বাহিনী যে এই যে গণহত্যাটি করলো, এটা তো ধর্মের দোহাই দিয়ে করেছে। ইসলামের নামে তারা 30 লক্ষ মানুষকে হত্যার বৈধতা দিয়েছে। ইসলামের দোহাই দিয়ে তারা আমাদের মা বোনদেরকে গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে এরা তুলে দিয়েছিল। নারী ধর্ষণকে বৈধতা দিয়েছে ইসলামের দোহাই দিয়ে। সেই জন্য আমরা বলি যে বঙ্গবন্ধুর যে এই রাজনৈতিক দূরদর্শিতা এবং তার যে দিক নির্দেশনা 72 সংবিধানে যেটা আমরা পেয়েছি, এইটা যদি আমরা আমাদের রাষ্ট্র, প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি সর্বত্র যদি আমরা এটা প্রয়োগ করতে পারি, বঙ্গবন্ধু যে স্বপ্নে সোনার বাংলার স্বপ্ন দেখেছে, 30 লক্ষ মানুষের যে স্বপ্নের যে বাংলাদেশ, শহীদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা অবশ্যই প্রতিষ্ঠিত করতে পারবো। হ্যাঁ, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সমস্ত সাফল্য অর্জন করেছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ শুধু নয়, যে দৃষ্টান্ত তারা রোল মডেল হচ্ছে বাংলাদেশকে, এটা অবশ্যই দরকার। বঙ্গবন্ধু এরকমই দেখতে চেয়েছিলেন। তার যে মূল যে কথাটি যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, সেই কাজটি বঙ্গবন্ধুর কন্যা যথাযথভাবে করে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে কাজগুলো এখন আমরা করতে পারিনি, বঙ্গবন্ধুর সেই আদর্শের চেতনার আলোকে একটি শিক্ষানীতি প্রণয়ন করা, একটি সংস্কৃতি নীতি প্রণয়ন করা, এবং জাতীয় নেত্রীর ক্ষেত্রেও সর্বোচ্চ সেই আদর্শের প্রতিফলন, এটা কঠিন কাজ আমরা জানি। কারণ 75-এর পর থেকে দীর্ঘকালের অধিকাংশ সময় এই স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধু হত্যাকারীরা পাকিস্তানপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক ক্ষমতায় ছিল, এবং ক্ষমতায় থাকার কারণেই তারা যেটা করেছে, প্রশাসনের মাহবুবের টেলিফোনটা বন্ধ করে দিলে হয়, তারা ক্ষমতায় থাকার কারণে যেটা করেছে, আমাদের প্রশাসনের অভ্যন্তরে রন্ধ্রে রন্ধ্রে তারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। এই স্বাধীনতা বিরোধীরা সরকারের অনেক ইতিবাচক উদ্যোগ তারা ব্যর্থ করে দিচ্ছে। তো সেইখানে আমাদেরকে নজর দিতে হবে। আমরা জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য অর্জন করেছি, জঙ্গি নির্মূলের ক্ষেত্রে, কিন্তু জঙ্গিদের যে দর্শন, জঙ্গিবাদ যেটা বলছি, মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, এটা তো ক্রিয়াশীল রয়েছে সমাজে, ওয়াজের নামে, অন্যান্য কর্মকাণ্ডের নামে। এগুলো বন্ধ করতে হবে। আমাদের পরিষ্কার যেটা সংস্কৃতির মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের এখন পর্যন্ত আমরা একটা সংস্কৃতি নীতি প্রণয়ন করতে পারিনি বঙ্গবন্ধুর আদর্শের আলোকে। আজকে যে আমাদের সাংস্কৃতিক অভিব্যক্তিগুলো ছিল, গ্রাম বাংলার মেলা, আমাদের পুতুল নাচ, আমাদের যাত্রা, আমাদের আরো অনেক অনুষ্ঠান, গ্রামীণ অনুষ্ঠানগুলো, উৎসবগুলো, এগুলো হারিয়ে যাচ্ছে। সেইখানে জায়গা করে নিচ্ছে ওয়াজ মাহফিল, ধর্মের নামে ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন মতের অনুসারীদের বিরুদ্ধে ঘৃণা বিশুদ্ধার প্রচার করা হচ্ছে, সন্ত্রাসকে উৎসাহিত করা হচ্ছে, ধর্মের নামে সন্ত্রাসকে, তালেবানদেরকে উৎসাহিত করা হচ্ছে। যে পরশুদিন আপনারা দেখলেন, মুক্তিযোদ্ধা বলে দাবি করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি বলে দিলেন যে তালেবানদেরকে, সরকারকে সমর্থন করতে হবে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে নাকি তালেবানদেরকে সমর্থন করতে। আমরা প্রশ্ন করেছি, বঙ্গবন্ধুকে একটা তালেবানি বিপ্লব করবার জন্য মুক্তিযুদ্ধ করেছিল? কেন করেছিল সেটা তো মুক্তিযুদ্ধের চেতনার সংবিধানে সেটা প্রতিফলিত রয়েছে। তালেবানদের বিপরীতে এটা করেছে, তালেবানদের দর্শনের বিপরীতে, অন্ধকার দর্শনের বিপরীতে যে আলোকিত দর্শন বঙ্গবন্ধু। তো সেইখানেই হচ্ছে বঙ্গবন্ধুকে হেয় করবার, বঙ্গবন্ধু দর্শনকে বিকৃত করবার চেষ্টা বহুভাবে হচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন পাকিস্তানিরা কি করেছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধু পাকিস্তান যাননি। তো এই কাজগুলো কিন্তু নির্মূল কমিটি ধারাবাহিকভাবে প্রতিবাদ করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সরকারিভাবে কিন্তু আমরা সেরকম কোনো প্রতিবাদ দেখছি না। কেন পাকিস্তানের এই বঙ্গবন্ধু বিরোধী, বাংলাদেশ বিরোধী প্রতিবাদ কেন সরকারিভাবে করা হলো না? কেন পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে বলা হলো না যে তোমাদের এই কাজগুলো বন্ধ করতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে চক্রান্ত, মিথ্যাচার, এটা বন্ধ না করলে তোমাদের দূতাবাস আমরা বন্ধ করে দেব। আমরা চাই সেই বলিষ্ঠতা, যে বলিষ্ঠতা নিয়ে বঙ্গবন্ধুর কন্যা যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ করেছেন, সেই বলিষ্ঠতা আমরা বিচারের ক্ষেত্রে দেখতে চাই। আমরা আশা করব পাকিস্তানি হাইকমান্ডের বিচার শুরু হবে। এই হাইকমান্ডের বিচার করবার জন্য বঙ্গবন্ধু 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন গঠন করেছিলেন। তবে আমরা মনে করি
বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা সফল করতে পারবো, এবং এই কারণে বঙ্গবন্ধু এখনো প্রাসঙ্গিক। এই আইন শুধু বাংলাদেশের জন্য না, আমরা মনে করি সীমিত সম্পদ দিয়ে কিভাবে বিচার করা যায় আন্তর্জাতিক অপরাধের অপরাধীদের, গণহত্যার মতো অপরাধীদের বাংলাদেশ দেখিয়েছে, বঙ্গবন্ধু সেই পথ দেখিয়েছেন। আজকে যারা বিচার করতে পারেনি, ভিয়েতনাম থেকে শুরু করে বহু দেশ গণহত্যাকারীদের বিচার করতে পারেনি, তারা মনে করে একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দরকার, হাইব্রিড কোর্ট দরকার, কিচ্ছু দরকার নেই। বঙ্গবন্ধু পথ দেখিয়ে দিয়েছেন, নিজস্ব সম্পদ দিয়ে দেশীয় আইনে আন্তর্জাতিক অপরাধে বিচার করতে পারি। তো সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে এই আদর্শটা আমরা সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারি, যে বঙ্গবন্ধুর দর্শনকে যদি আমরা যথাযথভাবে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারি, এবং বঙ্গবন্ধুর দর্শনের চর্চাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরকে। আমাদের এই অনুষ্ঠানে আজকে আরো দুজন আলোচক আছেন। পাশাপাশি আজকে অনুষ্ঠানটি গণহত্যা জাদুঘরের ট্রাস্টি ও বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সভাপতি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুরু করার কথা ছিল। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সূচনা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর চৌধুরী শহীদ কাদের। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, শ্রোতাভাজন আলোচকবৃন্দ, অনলাইনে সংযুক্ত গণহত্যা জাদুঘরের শহীদবৃন্দ, বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সদস্যবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আমার স্বাগত বক্তব্যের শুরুতেই আমি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের মহানায়ক, আমাদের জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1975 সালের 15ই আগস্ট নিহত সকল শহীদ জাতীয় চার নেতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজ আমাদের আলোচ্য বিষয় বঙ্গবন্ধু কেন এখনো প্রাসঙ্গিক। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে যদি আমরা বঙ্গবন্ধুর জীবন দর্শন ও তার নীতি আদর্শ পর্যালোচনা করি। বঙ্গবন্ধুর জীবন দর্শন প্রতিফলিত হয়েছে 1972 সালের সংবিধানের মাধ্যমে। বঙ্গবন্ধু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। তার লক্ষ্য ছিল বাঙালির মুক্তি, রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তার এই লক্ষ্য অর্জন করার জন্য তিনি পাকিস্তান আমলে 23 বছরের মধ্যে 12 বছর জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু তার সেই সুনির্দিষ্ট লক্ষ্য থেকে তিনি কখনোই এক বিন্দু সরেননি। কারণেই সমগ্র বাঙালি জাতি তাকে বিশ্বাস করেছে, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং সর্বশেষে তার ডাকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 30 লক্ষ শহীদের জীবন ও 6 লক্ষ নারীর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন দেশে অতি দ্রুততার সাথে বঙ্গবন্ধু জাতিকে যে সংবিধান উপহার দেন, তাতে তার নীতি আদর্শ ও জীবন দর্শন বিধৃত হয়েছে 4টি মূল নীতির মাধ্যমে। সেই মূলনীতিগুলো হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। বঙ্গবন্ধু এমন এক সংবিধান জাতিকে উপহার দেন যেখানে দেশের সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও সুবিচার নিশ্চিত হয়। সংবিধানে বঙ্গবন্ধু সকল নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য নিশ্চিত করার ব্যবস্থা করেন। তিনি সকল নাগরিককে বাঙালি অভিধায় ঘোষিত করেন। সংবিধানের 4 মূলনীতির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনারই অংশ। মুক্তিযুদ্ধে কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানই অংশ নেয়নি, সকল ধর্মাবলম্বী মানুষ সমভাবে অংশ নিয়েছিলেন। তাই ধর্মনিরপেক্ষতা বিষয়টিকে গুরুত্ব প্রদান করা স্বাভাবিক ছিল। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে ছিলেন খাঁটি বাঙালি ও অসাম্প্রদায়িক মানুষ, সে কারণেও সংবিধানে ধর্মনিরপেক্ষতা গুরুত্ব পায়। সম্প্রতি আফগানিস্তানে উগ্রপন্থী তালিবান গোষ্ঠী দ্বিতীয় দফা ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের মুহূর্ত থেকে তারা সে দেশের কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, সংস্কৃতি কর্মী ও শিল্পীকে হত্যা করা শুরু করেছে। গত 4 আগস্ট তারা হত্যা করেছে বিশিষ্ট কবি ও ইতিহাসবিদ আব্দুল্লাহ আতিফিকে। তালিবানরা আরো হত্যা করেছে
ফজল মোহাম্মদ নামক এক কৌতুক অভিনেতাকে। আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য এবং এমনকি কাবুল জাদুঘর আজ হুমকির সম্মুখীন। ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তালেবান সরকারকে পাকিস্তান, ইরান, চীন ও রাশিয়ার স্বীকৃতি প্রদান এবং বর্তমান বৈশ্বিক কূটনীতির প্রেক্ষাপটে বলা যায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের অনেক উপাদানই এখন খুবই প্রাসঙ্গিক। যেমন 1972 সালে বঙ্গবন্ধু ঘোষিত ধর্মনিরপেক্ষতার আদর্শ আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। 1972 সালের 4 নভেম্বর বঙ্গবন্ধু সংবিধান বিলের উপর প্রদত্ত ভাষণে তার ধর্মনিরপেক্ষতার নীতি বিশদ ব্যাখ্যা করেছিলেন। তিনি সুস্পষ্ট করে বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। তিনি বলেছিলেন, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। তিনি সুস্পষ্ট করে বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে বাংলার বুকে ব্যবহার করতে দেওয়া যাবে না। বাস্তবে কি তিনি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন এবং দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। অসাম্প্রদায়িকতার প্রতি তার অন্ধ আনুগত্যের আদর্শের কারণেই তা সম্ভব হয়েছিল। তার সাহসও ছিল, তিনি রাজনীতির হিসাব নিকাশ করেননি। রাজনীতিতে ধর্ম প্রবেশ করলে জঙ্গিবাদের উত্থান ঘটে, সেও ধারণা আমাদের দেশে আছে। আজ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলি যদি জঙ্গিবাদের উত্থানে সহায়তা না করত, বঙ্গবন্ধুর মতো তারা যদি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করত এবং প্রশ্রয় না দিত, তাহলে তালেবানের উত্থান ঘটতো না, বিশ্বের জঙ্গিবাদ প্রাধান্য পেত না। বাংলাদেশের মুসলমানগণ আল্লাহ ভীরু, ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। বঙ্গবন্ধু 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পর মাত্র 6 বছরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাঙালির মন থেকে পাকিস্তানের প্রতি তাদের গভীর মোহ ত্যাগ করার এক দুরূহ কাজটি সফলতার সাথে সম্পন্ন করে তিনি 1950 সালে আওয়ামী লীগকে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দলে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। আজ তেমনি বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে গ্রহণ করে ধর্মনিরপেক্ষতার নীতি কার্যকর করা সম্ভব এবং তা বাস্তবায়ন করা দরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন এখনো প্রাসঙ্গিক, কারণ তার স্বপ্নের বাংলাদেশকে এখনো একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু ঘুষ, দুর্নীতি, অর্থনৈতিক লুটপাটের তীব্র সমালোচনা করতেন। বঙ্গবন্ধু সমতা ভিত্তিক সমাজ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, এটা ছিল তার জীবনের বড় স্বপ্ন। তার স্বপ্ন বাস্তবায়ন করে সোনার বাংলা গঠন করার জন্য বঙ্গবন্ধু এখনো প্রাসঙ্গিক। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সকল প্রকার অন্যায় ও দুর্নীতিকে রুখতেই হবে, এরকম একটা শপথ গ্রহণ করা এখন আমাদের সকলের জন্য প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চাকে গুরুত্ব দিয়েছেন। জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সাংস্কৃতিক জাগরণ আবশ্যক। সেজন্য সংস্কৃতির ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন, যা বঙ্গবন্ধু দিয়েছিলেন। সে কারণে সংস্কৃতির জাগরণের জন্য বঙ্গবন্ধু আজ প্রাসঙ্গিক। সবশেষে বলি, বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক হওয়ার জন্য কিংবা দেশের মানুষের জন্য তার অন্তরে যেরকম গভীর মমত্ববোধ ছিল, তা অনুসরণ করার জন্য বঙ্গবন্ধু আমাদের জীবনের নিত্য প্রাসঙ্গিক। সম্মানিত সুধীমণ্ডলী, পরিশেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর জন্য অপরিসীম শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রাস্টি বোর্ডের সভাপতি, আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানকে। আমরা এই পর্যায়ে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের নির্ধারিত আলোচক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, গণহত্যা জাদুঘরের উপদেষ্টা পরিষদের সদস্য এম নজরুল ইসলামের কাছে। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে এম নজরুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। ধন্যবাদ শহীদ ভাই। জাতীয় শোক দিবস উপলক্ষে গণহত্যা জাদুঘর ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, গণহত্যা জাদুঘরের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মুনতাসির মামুন স্যার, অনুষ্ঠানের সঞ্চালক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ও গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক শ্রদ্ধেয় ডক্টর চৌধুরী শহীদ কাদের, অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত আলোচকগণ, আপনাদেরকে শ্রদ্ধা ও সালাম।
যারা যুক্ত হয়েছেন লাইভে দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৭৫-এর 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী চক্রের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ওই দিনের শহীদদের। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদানদের ও সম্ভ্রম হারা মা বোনদের। পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জাতীয় 4 নেতাকে। সুধীবৃন্দ, বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার নেতা তো বটেই, বিশ্ব নেতা হিসেবেও স্বীকৃত হতেন। এই সত্যটা তিনি জীবিত থাকতেই উপলব্ধি করে বিশ্ব শান্তি পরিষদ তাকে ঝুলিও করি পদক প্রদানের সঙ্গে বিশ্ববন্ধু এই খেতাবে ভূষিত করেছিল। বঙ্গবন্ধুর মৃত্যুর পরের বছর 1976 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে যে বিশ্ব শান্তি সম্মেলন হয়, তাতে বিশ্বের স্বাধীনতা ও শান্তির অগ্রদূত হিসেবে হো চি মিনের বিশাল প্রতিকৃতির পাশাপাশি ছিল বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি। বঙ্গবন্ধুর প্রেরণা বাংলাদেশের সম্মান ও মর্যাদা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেক বেশি সাহসী করে তুলেছে। বঙ্গবন্ধু রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জারের রক্তচক্ষু অগ্রাহ্য করেছিলেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর না করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির অনুরোধ ও চাপ অগ্রাহ্য করেছেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে বিশ্ব ব্যাংক ও মার্কিনী চাপ দুই অগ্রাহ্য করার সাহস দেখিয়েছেন। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূসের ব্যাপারে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে মার্কিন চাপের কাছে মাথা নত করেননি। আইএস দমনের নামে বাংলাদেশে আমেরিকার সামরিক উপস্থিতি মেনে নিতেও বঙ্গবন্ধু কন্যা সরকার রাজি হননি। জননেত্রী শেখ হাসিনা পিতৃপদাঙ্ক অনুসরণ করেই একক সুপার পাওয়ারের যুগেও আমেরিকার কর্তৃত্ববাদের কাছে মাথা নত করেননি। সুধীগণ, পৃথিবী এখন অনেক বদলে গেছে। বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনাকেও তাই তার স্বদেশ ও বিদেশ নীতিতে অনেক বদলাতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর দুটি মৌলিক নীতি থেকে তিনি সরে আসেননি। একটি হলো সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ধীর অবস্থান, আরেকটি হলো বিশ্ব সাম্রাজ্যবাদের কাছে নতজানু না হওয়া। এই দুটি আদর্শের ভিত্তিতেই বঙ্গবন্ধুর বাংলাদেশ টিকে থাকবে এবং বঙ্গবন্ধু অনন্তকাল বেঁচে থাকবেন। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু দিন দিন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। বন্ধুগণ, স্বাধীনতার অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তাই ষড়যন্ত্রকারীদের মুখোশ খোলা অতি জরুরি। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এবং মদতদাতাদের চিহ্নিত করে বিচারের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিশন গঠন করার দাবিও এখন প্রাসঙ্গিক। দেশের মানুষের পাশাপাশি আমরা প্রবাসীরাও চাই দ্রুত সেই কমিশন গঠনের মাধ্যমে আইনসিদ্ধভাবে জাতির সামনে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হোক। আবারও মহান বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য এম নজরুল ইসলামকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমরা এই পর্যায়ে যাব আজকে আমাদের অনুষ্ঠানের নির্ধারিত আলোচকদের মধ্যে সর্বশেষ আলোচক, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলনের সভাপতি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে। ধন্যবাদ শহীদ সাহেব।
স্যার আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, ধন্যবাদ। এবং আজকের এই ওয়েবিনারের মাননীয় সভাপতি সহ অন্যান্য যারা উপস্থিত রয়েছেন, বক্তা এবং সকল শ্রোতাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের শোক দিবসের 20তম দিবস। এই দিন গভীর শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ এই মাসের 1975 সালের এই মাসের 15 তারিখে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিল, তাদের যারা সেদিন নিহত হয়েছিলেন, গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদের সকলের কথা গভীরভাবে স্মরণ করে আমি দুটি কথা বলবো। পৃথিবীর সকল ক্ষণজন্ম মানুষ কিন্তু আজীবন প্রাসঙ্গিক থাকেন, এটি হচ্ছে আমাদের বাস্তবতা। সহস্র বছর পরেও তারা মানুষের মনে বিশেষভাবে স্থান করে থাকেন, কারণ তাদের ধ্যান ধারণা নিয়েই মানুষ এগোয় এবং মানুষ তাদের চিন্তা চেতনাকে আরো পরিবর্ধন করে থাকে। আমরা এখনো সক্রেটিসের কথা ভাবি, কার্ল মার্কসের কথা ভাবি, আব্রাহাম লিঙ্কনের কথা ভাবি, লেনিনের কথা ভাবি, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা ভাবি, হোচিমিনের কথা ভাবি, ম্যান্ডেলার কথা ভাবি, মাদার তেরেসার কথা ভাবি। এবং তেমনি ভাবে আমরা শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ আমরা এখনো ভাবছি এবং ভাববো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা, যিনি সারা বিশ্বকে অনেক নতুন আদর্শ দিয়ে, অনেক নতুন তত্ত্ব দিয়ে আলোকিত করেছেন। যে কথাটি অতি সম্প্রতি মাস দুয়েক আগে পৃথিবীর অন্যতম নন্দিত একজন দার্শনিক, অধ্যাপক, নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এক ভাষণ দানকালে। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর থেকে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু শেখার থাকবে আজীবন। উনি শুধু ভারতের কথা বলেননি, বাংলাদেশের কথা বলেননি, উনি বলেছেন সমস্ত মানব জাতির কথা। কারণ বঙ্গবন্ধু যে দর্শন দিয়ে গেছেন, সে দর্শন আমাদের অনুসরণ করতে হবে বিশ্বের শান্তির জন্য, বিশ্বকে একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। বঙ্গবন্ধু এখন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কারণ তিনি যেসব বিষয়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তা আবার নতুন করে কিন্তু মাথাচাড়া দিচ্ছে। বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ধর্মান্ধতার বিরুদ্ধে। তিনি ধর্ম নিরপেক্ষতার নতুন সংজ্ঞা দিয়েছেন। অতীতে মধ্যযুগে বলা হতো যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। তিনি সেই যুক্তি, সেই তত্ত্ব নাকচ করে দিয়ে বলেছেন যে এটি মোটেও ঠিক নয়। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার। এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত যে আমাদের জাতির জনক যে তত্ত্বটি দিয়েছেন ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, সেটি কিন্তু আজ সারা পৃথিবীর মানুষ গ্রহণ করছে এবং এই তত্ত্ব নিয়েই কিন্তু মানুষ গবেষণা করছে এবং এই তত্ত্ব নিয়েই কিন্তু মানুষ আজ এগোচ্ছে। তিনি গণতন্ত্রেরও নতুন সংজ্ঞা দিয়েছেন। আমরা আগে থেকেই জানি গণতন্ত্রের সংজ্ঞা অতীতেও অনেক মনীষী দিয়েছেন, যাদের মধ্যে আব্রাহাম লিঙ্কনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি বলেছেন গণতন্ত্র হচ্ছে মানুষের জন্য, মানুষের এবং অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। কিন্তু বঙ্গবন্ধু সেটি সাথে পুরোপুরি একমত না হয়ে যে কথাটি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে নির্যাতিত, নিপীড়িত মানুষের যে অধিকার, তাদের প্রতিষ্ঠিত সরকার, তাদের জন্য যে সরকার, সেই সরকার, এবং সেটি হচ্ছে গণতন্ত্র। বঙ্গবন্ধু
আজীবন সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, সাধারণ মানুষের কথা ভাবতেন, দুঃখী মানুষের কথা ভাবতেন, কিন্তু সেখানেও কিন্তু তিনি সেই কার্ল মার্কস বা অ্যাঙ্গেল হেগেলের যে তত্ত্ব, এমনকি লেনিনের তত্ত্ব থেকেও কিন্তু তিনি সরে গিয়েছিলেন। তার সমাজতন্ত্রের যে ব্যাখ্যা আদর্শ সেটি ছিল আলাদা। তিনি বাকশাল করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, কিন্তু সেখানেও তিনি সেই স্ট্যালিনের যে একনায়কতন্ত্র সেটি প্রতিষ্ঠা করেননি। তিনি যেটি করেছিলেন সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার মানুষের নেতৃত্বে শাসন ব্যবস্থা। সুতরাং এটিকে একদলীয় তো নয়, এবং স্বৈরতন্ত্র তো নয়, একদলীয় শাসন ব্যবস্থা বলা যায় না। তিনি চেয়েছিলেন যে সমস্ত মানুষের নেতৃত্বে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা নির্যাতিত মানুষের মুক্তিতে বিশ্বাস করে, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। এবং একই সাথে তিনি আরেকটি তত্ত্ব আবিষ্কার শুধু করেননি, যেটি প্রতিষ্ঠিত করেছিলেন, সেটি হলো প্রত্যেক জেলায় নির্বাচিত মানুষ সেই জেলার শাসনের দায়িত্ব থাকবেন। উনি জেলা গভর্নরশিপ চালু করেছিলেন, চালু না শুধু, সেটি প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু যদি উনি সেটি দেখে যেতে পারেননি। এবং সেটি যদি প্রচলিত হতো তাহলে প্রত্যেক অঞ্চলের মানুষ তাদের নিজস্ব নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত হতো, আমলাদের দ্বারা শাসিত হতো না। এবং সেটি হতো পৃথিবীর ইতিহাসে এই ধরনের যে ব্যবস্থা তার একটি প্রাথমিক ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্য, তার আগেই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাদের বাংলাদেশে যে দোসররা রয়েছে তাদের সাথে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে তিনি সরিয়ে দিতে পেরেছিল। এবং তাদের এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু কারণ ছিল যে বঙ্গবন্ধু যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, যে গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিলেন, সেটি তারা পছন্দ করতে পারেনি। এবং আরো বড় দুটি কারণ ছিল। আপনার হেনরি কিসিঞ্জার, তার কয়েকটি বই আমার পড়ার সুযোগ হয়েছে। দুটি বইয়ে বিশেষভাবে উনি যে কথাগুলো উল্লেখ করেছেন, একটি হলো ইয়ার্স ইন হোয়াইট হাউস এবং আরেকটি ডিপ্লোমেসি। সেখানে তিনি 4 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। সেই 4 ব্যক্তির মধ্যে অবশ্যই বঙ্গবন্ধু ছিলেন ঘানার গণজাগরণের নেতা এনক্রুমা, ছিলেন চিলির নেতা সালভাদর আয়েন্দে, এবং আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধে যে ব্যক্তি আমাদের অপরিহার্য ভাবে সহায়তা করেছেন সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী। কিসিঞ্জার তার বইয়ে লিখেছেন যে বাংলাদেশের অভ্যুদয় ছিল তার নিজের জন্য একটি পরাজয়, এবং সেই পরাজয়ের কারণেই এই 4 জনকেই কিন্তু কিসিঞ্জার পৃথিবী থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে নেমেছিল। কিসিঞ্জারের বড় দোসর ছিল পাকিস্তান, কারণ পাকিস্তানের জন্য এটি ছিল মস্ত বড় এক পরাজয়। এখানে মামুন ভাই আছেন, মামুন ভাই জানেন যে পরাজয়ের গ্লানি সহ্য করা খুব সহজ হয়ে ওঠে না। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে অতীতে বহু রাজা আত্মহত্যাও করেছেন। আনন্দপালের কথা বলি, পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আনন্দপাল তার ছেলের কাছে রাজ্য দিয়ে আত্মহত্যা করেছিল। তো পাকিস্তানের ব্যাপারও তাই। 93,000 সৈন্য বাংলাদেশে যে আত্মসমর্পণ করেছে পাকিস্তান, এটি কোনোদিন ভুলতে পারেনি। আমি মনে করি সুদূর ভবিষ্যতেও পাকিস্তানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে, প্রতিক্রিয়াশীল চক্র, তারা ভুলতে পারবে না। পাকিস্তানে কিছু লোক রয়েছে যারা প্রগতিতে বিশ্বাস করে, যারা পাকিস্তানের সেই ভুট্টোবাদ ওয়াহাবিবাদে বিশ্বাস করে না। তারা অবশ্য ভিন্ন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। আরেকটি দেশ চীন, যার কথা উল্লেখ না করলেই নয়। চীন আমাদের মুক্তিযুদ্ধের সবসময় বিরোধী ছিল। আমি মনে করি চীন এখনো উপরে মিষ্টি মিষ্টি কথা বললেও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে শক্তি
সেই শক্তিকে এখনো তারা মেনে নিতে পারছে না এবং সুদূর ভবিষ্যতে পারবে বলেও আমি মনে করছি না। সুতরাং তাদের দৃঢ় প্রত্যয় ছিল এই মহান ব্যক্তি, এই যে ক্ষণজন্মা একজন মহাপুরুষ, তাকে পৃথিবী থেকে বিদায় করা, কারণ তার নীতিগুলো তারা মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধু নিজে ধার্মিক ছিলেন, কিন্তু ধর্মান্ধ তিনি ছিলেন না, এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আমরা যদি তার 4 নভেম্বর 1972 সনের সেই বিখ্যাত মাইল ফলক বক্তব্যটি দেখি, যেটি তিনি গণপরিষদে সংবিধান উপস্থাপনের দিন যে ভাষণটি তিনি দিয়েছিলেন, তাহলে আমরা দেখতে পাবো উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি থাকতে পারে না এবং এটি বাংলাদেশে করতে দেওয়া হবে না। তিনি এই যে তার দর্শন, সে দর্শন তিনি সংবিধানে সন্নিবিষ্ট করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে তার হত্যাকারীরা, খুনি জিয়া, খুনি মোস্তাক, তারা তাকে এই আদর্শ স্থাপিত হওয়ার আগেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পিছনে একজন ব্যক্তিকে হত্যার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তার যে মতবাদ, তার যে দর্শন, সেই দর্শনকে, মুক্তিযুদ্ধের চেতনাকে সরিয়ে দেওয়া। তারা আংশিকভাবে সফল হয়েছিল। 25টি বছর এই পাকিস্তানি প্রেমীরা দেশ শাসন করেছে, কিন্তু তা চিরস্থায়ী হয়নি। 25 বছর পরে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, বঙ্গবন্ধুর আদর্শের ধারকরা আবার ক্ষমতায় এসেছেন, এবং ক্ষমতায় আসার ফলে বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে প্রাসঙ্গিকতা, সেটি কিন্তু আরো অনেক গুণে বেড়ে গেছে। আজ আমরা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু যে আদর্শের জন্য আজীবন সংগ্রাম করেছিলেন তা আবার নতুন করে আস্ফালন দিচ্ছে। এই মাত্র কয়েকদিন আগে আফগানিস্তানে আমরা দেখতে পেলাম তালেবানিরা আবার ক্ষমতায় এসেছে। এই তালেবানিদের ক্ষমতায় আসা বাংলাদেশ সহ এই অঞ্চলের সব দেশের জন্য কিন্তু অশনি সংকেত। আমরা ভীত যে তালেবানিরা যদি তাদের সেই অগ্রাসন বাড়াতে চেষ্টা করে, তাহলে তারা হয়তো বাংলাদেশও তাদের চর পাঠিয়ে সেটি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমরা অতীতের ইতিহাস দেখতে পাই যে বাংলাদেশের ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীরা, বিশেষ করে হেফাজত, জামাত, এমনকি বিএনপিও কিন্তু আসলে একটি ধর্মান্ধদের দল, তাদের সমর্থকরা পাকিস্তান এবং আফগানিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নেওয়ার জন্য, অস্ত্র নেওয়ার জন্য। পাকিস্তান, আফগানিস্তান থেকে তারা প্রশিক্ষণ এবং অস্ত্র নিয়ে বাংলাদেশে ফিরে তারা প্রতিষ্ঠা করেছিল বাংলা ভাইয়ের নেতৃত্বে একটি তালেবানি গোষ্ঠী, যারা প্রকাশ্যেই বলতো আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগানিস্তান। তো এখন আমাদের সেই ভয় কিন্তু আবার নতুন করে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কথা শাহরিয়ার ভাই অলরেডি বললেন, যে জাফরুল্লাহ চৌধুরীর মতো যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনিও বলছেন যে তালেবানদের স্বীকৃতি দেওয়া হোক। কি লজ্জার কথা, কি ঘৃণার কথা, যেখানে আমরা বলবো যে আমরা তালেবানকে পরাস্ত করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব, সেখানে সেই জাফরুল্লাহ চৌধুরী সাহেব সহ আরো অন্যান্য কয়েকজন মানুষ, আমি বিএনপির যারা বলছে তাদের ব্যাপারে আমার কোনো চৌধুরী দুঃখিত, সময় শেষ হয়েছে। যাই হোক, এখন এইসব কারণে বঙ্গবন্ধু কিন্তু আরো বেশি প্রাসঙ্গিক হয়ে এসছেন। কারণ বঙ্গবন্ধুর আদর্শ যদি আমরা উন্নত না রাখতে পারি, আমি শেষ করে আগে দুটো কথা বলি। বঙ্গবন্ধু তার পরিচয়ের ব্যাপারে দুটো কথা বলতেন। এক, আমি একজন মানুষ হিসেবে আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কথা ভাবি, এবং তার দর্শনটাই কিন্তু ছিল তাই, মানব জাতির সেবা। সেই মধ্যযুগে মহাকবি চণ্ডীদাস যে কথা বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং এরপরে আমাদের
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও বলেছিলেন যে মানুষের চেয়ে বড় কেউ নাই, নয় কিছু মহিয়ান। তো এই যে নীতি, এই যে আদর্শ, সেই আদর্শকে বিশ্বব্যাপী প্রচারিত করার জন্য বঙ্গবন্ধু আজও প্রাসঙ্গিক রয়েছেন, হাজার বছর পরেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। আমি এই বলেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ জানাচ্ছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। বঙ্গবন্ধু কেন এখনো প্রাসঙ্গিক, এই একই বিষয়ে আমাদের আরেকটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে আগামী 23 তারিখ রাত 8টায় গণহত্যা জাদুঘরের ফেসবুক পেজে, সেটি সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশ ইতিহাস সম্মেলনের যুগ্ম সাধারণ সম্পাদক তপন পালিতের সঞ্চালনায় সেই অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান। সেই আলোচনায় থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাজিফা রশিদ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সানজিদা পারভিন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক আবুল বাশার নাহিদ। আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচকদের বক্তৃতা শুনেছি। এখন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে আমরা যেতে চাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। আজকের এই আয়োজন 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে স্বাধীনতার মহানস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকীতে এই আয়োজনের সম্মানিত সভাপতি। সাউন্ডটা বাড়াতে হবে, শোনা যাচ্ছে না, একটু সাউন্ডটা একটু বাড়াবেন কাইন্ডলি। জি, থ্যাংক ইউ। আজকের আলোচনায় সম্মানিত সভাপতি শোনা যাচ্ছে? এবং জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমার মনে হয় একটা কাগজ কোথায় ছিল, সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু চেয়ার ডক্টর মুনতাসির মামুন আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আজকে আলোচনা সভার, যারা অসাধারণ আলোচনা করেছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জনাব শাহরিয়ার কবির, ডক্টর বাহুল আহমদ অল, বাংলাদেশ সভাপতি নজরুল ইসলাম সহ যারা আছেন এবং যারা সঞ্চয় করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আগস্ট মাস আসলে এমনিতেই আমরা শোকাহত এবং বিপর্যস্ত থাকি। তার মাঝে এই জাতির পিতার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের এই মাসে বৈশ্বিক মহামারীতে আমরা আজ বিপর্যস্ত। 1975 সনের 15 আগস্ট নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছে বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ 17 জন সদস্য। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই আগস্ট মাসেই 21 আগস্ট জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য নির্যাতিত হামলা চালানো হয়েছিল। আইবি রহমান সহ 24 জন সেদিন শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই আগস্ট মাসেই জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম হয়েছিল। এই আগস্ট মাসে জন্ম হয়েছিল বঙ্গবন্ধু। আগস্ট মাস আমাদেরকে যেমন দিয়েছিল কেড়েও নিয়েছে। এই আগস্ট মাসেই জাপানের হিরোশিমা নাগাসাকিতে সর্ববৃহৎ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে একদিনে। হিরোশিমাতে 2,37,000, নাগাসাকিতে 1,35,000 মানুষ হত্যা করেছে মার্কিন সাম্রাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মান বাহিনী রাশিয়ার কাছে পর্যদস্ত আত্মসমর্পণের দিনক্ষণ গুনছে, সেই সময়টিতে মার্কিন সাম্রাজ্যবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের তেমন কোন অর্জন, সেই অর্জনকে প্রতিফলিত করার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এই সাম্রাজ্যবাদ মার্কিন শক্তির মতো জাতির পিতা করে
মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি, পাকিস্তানের সহায়তা, ৭১-এর পরাজিত শক্তি, তাদের প্রত্যক্ষ সহায়তা এবং জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরিকল্পনায় বঙ্গবন্ধু সেনা বাহিনীর কিছু উচ্চাভিলাষী সদস্য হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। আমি দুটি ঘটনার সাক্ষী একটু বলি, সেটি আজকে কেন বঙ্গবন্ধু প্রাসঙ্গিক, কেন এখানে প্রাসঙ্গিক ছিল সেই আলোচনা। জাতির সব ক্ষেত্রে আমরা যখন আমাকে মন্ত্রিত্ব দেওয়ার পর আমরা যখন কোনো আইন প্রণয়ন করতে গিয়ে দেখি কোনো আইন আমাকে নতুন করে প্রণয়ন করতে হচ্ছে না, সকল আইন বঙ্গবন্ধুর সময় প্রণয়ন করেছে, আমরা সেই আইনগুলোর পরিবর্তন কোনো বিষয় কোনো নতুন আইন আমাদেরকে প্রণয়ন করতে হবে। সেখানে বঙ্গবন্ধুর পাশে, সেজন্য সেখানে বঙ্গবন্ধুর পাশে কৃষক যদি তার ফসলের ন্যায্য নাম না পায় তাহলে সে উৎপাদন করবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দেশের মানুষ খেয়ে বাঁচবে, প্রভূত উন্নতি সাধন করেছে। যখন 5 কোটি মানুষ ছিল তখনও দুর্ভিক্ষ ছিল, যখন 7 কোটি মানুষ ছিল তখনও মঙ্গা ছিল, আজকে 17 কোটি মানুষ আমরা আজকে আমার মঙ্গার জন্য শব্দ শুনছি। সেই জন্যই বঙ্গবন্ধু প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু কেন প্রাসঙ্গিক? এই কারণে প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু নিজে বলেছেন সাংস্কৃতিক বিজয় যে অর্জিত না হয় তাহলে একটি রাষ্ট্রের অর্থনীতি এবং সামাজিক মুক্তি হতে পারে। আজকে সংস্কৃতির যে ধারা প্রতিফলিত জাতির জনকে সুযোগ হাত দিয়ে সাংস্কৃতিক, সেই জন্য বঙ্গবন্ধু প্রাসঙ্গিক। আজকে কেন বঙ্গবন্ধু প্রাসঙ্গিক? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র 4 মূলনীতির স্বাধীন করেছিল। আজকে আমরা দেখি বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলে, বাঙালি জাতীয়তাবাদের জন্য বঙ্গবন্ধু লড়াই করেছেন, জাতীয়তা প্রতিষ্ঠা করেছে। সেজন্যই বঙ্গবন্ধু আজকে সারা বিশ্বে বাঙালি জাতির প্রতীক হয়ে আছেন বঙ্গবন্ধু। সেজন্য আজকে বাংলা ভাষা লড়াইয়ের জন্য, ভাষা আন্দোলন করার জন্য বঙ্গবন্ধু প্রথম গ্রেফতার হয়েছেন বিভক্ত পাকিস্তান, ভারত বিভক্ত। সেদিন 48 সনের 11 মার্চ তিনি এই ভাষার জন্য মিছিল করেছেন, প্রথম গ্রেফতার হন পাকিস্তান। 72, 52, 54, 56, 58, 62, 69, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। কোন জায়গাতে বঙ্গবন্ধু? আমরা 7 মার্চের ভাষণকে যদি দেখি যে বঙ্গবন্ধুর সেই ভাষণের শুরু এবং শেষে নির্দেশনা আছে। শুরুতে আছে তার মানুষের হৃদয়কে স্পর্শ করার যে তার ক্যারিসমেটিক ক্ষমতা, সেইটাকে কিন্তু কাজে লাগিয়েছে। সমস্ত বাঙালি মানুষকে, শতভাগ বাঙালিকে তিনি স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করে আসক্তিতে আচ্ছন্ন করেছেন। আমাদের লাগবে তার ভাষণের শুরু ছিল, আজ বড় দুঃখ ভরা করতে মন আপনাদের সামনে চলছে। তখন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জয়দেবপুরে মানুষকে হত্যা করা হচ্ছিল, রক্তের হোলি খেলা হচ্ছিল। সেই রক্ত তখন রাজপথের রক্ত শুনে তখন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দেওয়ার তিনি বললেন, ভাইরা আজ দুঃখ ভরা করতে শেষে কি বললো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেজন্যই বঙ্গবন্ধু এখনো প্রাসঙ্গিক। আমি আমার ব্যক্তিগত 2টি অভিজ্ঞতার কথা বলে শেষ করবো। আমি জানি যে রাজমোহন শাসির স্যার আছেন, আপনারা যারা আছেন অসাধারণ বিক্রেন। আমি 2টি ঘটনার কথা বলি। 1975 সনের 4 নভেম্বর, 75 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। 4 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতৃত্বে ডাকসু ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত। আমি ময়মনসিংহে গিয়ে, তখন যোগাযোগ অবস্থা খুবই খারাপ ছিল, ময়মনসিংহে গিয়ে সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান হয়ে 25 নম্বর। কলাবাগান থেকে বঙ্গবন্ধুর বাড়ি স্পষ্ট দেখা গেল, আজকের মতো এত দালান কোঠা গাছপালা ছিল।
হাজার হাজার মানুষ চিৎকার করে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি থেকে মিছিল শেষ হলে ফিরে আসলাম, ফিরে এসে খবর পেলাম জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু তখনও জানি না মিছিলে যাওয়া জাতীয় চার নেতা রাতে কিন্তু নভেম্বরের 5 তারিখ গেল, 6 তারিখ আমি মহসিন হলে 107 নম্বর রুমে ছিলাম। আমার অগ্রজ সেই জন্য থাকতেন, অন্যকে হয়তো চিনতে পারেন, জনাব মহানি, তখন ডাকসুল কালচারাল সেক্রেটারি। মাঝরাতে আমাকে ঘুম থেকে টুকে বললেন যে তুমি একটু গিয়ে নৈশ প্রহরীদেরকে ডেকে আনবে। তাদেরকে ডেকে আনলাম, তিনি তাদেরকে বললেন যে একটু করিডোরে বাতিগুলো দেখো। আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললো যে তুমি এই রুমে থেকে না, রুম ছেড়ে চলে যাও। আমি সেই রুম থেকে বের হয়ে মহসিন হলের দেয়াল গা ঘেসে দেয়ালের ভেতর ঢুকে গা ঘেসে বসে একটু নিচে আমি এফরাফান হলে উঠে আমার বন্ধু যাওয়ার সময় প্রচুর গোলাগুলির শব্দ শুনছি, আর বহু মাইকের শব্দ, মাইকের পর মাইক, কে কি বলছে বোঝা যাচ্ছে না। একেবারে রাত্রে শেষ প্রহরে আমি নীলক্ষেতের মোড়ে এফরাফান হল থেকে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে দেখি মাইকেল বলছে। যদি আমার স্মৃতি বিশ্বাস করতে পারছে না করে থাকে, এখনো ভাই সাহেব কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছে। রুশ ভারতের দালালদেরকে খতম করা হয়েছে। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সরকার শপথ গ্রহণ আপনার দলে। এই জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করার জন্য ভূমিকা রেখেছে। ভাসানী ন্যাপের কিছু নেতৃবৃন্দ বঙ্গবন্ধু হত্যার প্লট তৈরি করার ভূমিকা রেখেছে। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তার যে পত্রিকা হক কথা এবং জাসদের পত্রিকা গণতন্ত্র এমন ভাবে প্রচার চালানোর সদ্য স্বাধীন একটি দেশের সরকারের বিরুদ্ধে, যখন দেশের নুন আনতে পান্তা ফেরার, ব্রিজ ভাঙা, কালভার্ট ভাঙা, রাস্তা নেই, খাদ্য নেই, বঙ্গবন্ধু পথে পথে ঘুরছে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। আর তার মধ্যে আবার শুরু হলো সিরাজ শিকদারের উপর যত ডাকাত, যত দুর্বৃত্ত, যত রাজাকার সব সিরাজ শিকদারের সাথে যোগ দিল, আর এই জাসদের পতাকা তলে আসলো। জাসদকে অর্থায়ন করলো পাকিস্তানের সেই শক্তি, যাদের শিল্প গোষ্ঠী, তাদের যে শিল্প জাতীয়করণ হয়েছে, ব্যাংক জাতীয়, তারা সেই অর্থ তাদের। এটি আমার কথা না, পত্র পত্রিকা আপনারা যাচাই করে দেখবেন, গবেষণা দেখবেন, তাদের বক্তৃতা, গণবাহিনীতে মেধাবী ছাত্রদেরকে তাতে সম্পৃক্ত বঙ্গবন্ধু হত্যার পিছনে তাদেরও দায় আছে। আজকে নির্বাচন স্বাধীন কমিশন হবে আশা করছি, কার কি দায় আছে আমি তাহলে সেটা জানতে পারি। আজকে অনেক কথা ছিল, আমার ক্ষোভ, রাগ, দুঃখের অনেক কথা ছিল। আমি সেদিন আবার বঙ্গবন্ধু হত্যার পর আমরা একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সশস্ত্র লড়াই করব, সেগুলো অনেক আজকের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর আমরা ছবি দেখি। যখন রাষ্ট্র আজ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন ছোঁয়ার দ্বার প্রান্তে যখন সেই স্বপ্ন স্পর্শ করার দ্বার প্রান্তে পৌঁছে যখন দিকে পদ্মা ব্রিজ, যখন দিকে দেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম 2200 ডলার, তখন জাতির পিতার কথা মনে হয় জাতির পিতা বেঁচে থাকবে নিশ্চয়ই অর্জনের অনেক আগে। আজকে সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধুর পাশে, কোন ক্ষেত্রে সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর পাশে। আপনাদের এই প্রতিপাদ্য যে বিষয় আপনারা নির্বাচন করেছেন, একটা অসাধারণ প্রতিপাদ্য নির্বাচন করেছেন, আর আমাদের এই জাতীয় 1971-এর গণহত্যা, নির্যাতন, আর জাদুকর, তারা আপনারা ব্যাপক গবেষণা চালাচ্ছেন। বাংলাদেশের হাজার হাজার বদ্ধভূমি কোথায় কোথায় হত্যা করে সেই বদ্ধভূমি চিহ্নিত করছে, এই এক অসাধারণ একটি কাজ করছে। সেটি আপনার গুগল ম্যাপে দিবেন, আমরা চাইলেই দেখতে পাবো কত হাজার জায়গায় বদ্ধ হচ্ছে। আমার নিজের নির্বাচন লেখা মুক্তা গেছে ছোট্ট একটি উপজেলা, এখানে 17টি বদ্ধ, একটি উপজেলায় 17টি বদ্ধ। সারা বাংলাদেশে কি অবস্থা ছিল। আজকের এই জাতীয় 1971 গণহত্যা, নির্যাতন, জাতীয় ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। আমার গভীর শ্রদ্ধা আমি শেষ করছি। সবাই জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি, উপস্থিত সুধীমণ্ডলী। দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘরের যে আমাদের উদ্যোগ 2014 সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনায় অধ্যাপক মুনতাসির মামুনের নেতৃত্বে আমাদের যে ইনিশিয়েটিভটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা একটা অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করতে যাচ্ছি। একটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি প্রকল্প হিসেবে সেটি নির্মিত হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গণহত্যা জাদুঘরকে গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প দিয়েছে, যেটি 4 বছর ধরে সারা বাংলাদেশে গণহত্যা, বধ্যভূমি, গণকবর এবং নির্যাতন কেন্দ্র খুঁজে বের করা, গণহত্যা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় কাজ করছে। আমরা গত 4 বছরে গণহত্যা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রায় 150টি বই বের করেছি এবং বাংলাদেশে প্রথম গণহত্যা এবং নির্যাতন বিষয়ক একটি জার্নাল আমরা প্রকাশ করতে যাচ্ছি, যেটি গণহত্যা এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে একাডেমিক যে এরেনা, সেটাতে একটি নতুন অধ্যায় সংযোজন করবে। আরো একটা আনন্দের বিষয় এই শোকের মাসে জানাই, সেটি হচ্ছে বাংলাদেশ গণহত্যা নিয়ে প্রথম আমরা খুব ছোট একটা গণহত্যার প্রাথমিক পাঠ, একটা ইংরেজি বাংলা বুকলেট আমরা প্রকাশ করতে যাচ্ছি। বাংলাদেশ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা আমাদের যে প্রায় 1.5 শতাধিক বই আমরা বের করেছি, সেগুলো আমরা ইংরেজি অনুবাদ করে বাংলাদেশের সবগুলো মিশনে ছড়িয়ে দেওয়া, সারা বিশ্বে বাংলাদেশ গণহত্যার প্রচারণার আমরা কিছু উদ্যোগ নিয়েছি। সবগুলো উদ্যোগেই আমাদের পাশে আছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং ওনার মন্ত্রণালয়। স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যিনি গণহত্যা জাদুঘরের স্বপ্ন দেখেছেন, বাংলাদেশের প্রথম গণহত্যা জাদুঘর প্রতিষ্ঠা করেছেন অসাম্প্রদায়িক এবং গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মেলনে। আমি শুধু একটা বিষয় বলতে চাই, আজকে আমাদের এই ওয়েবিনারে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানা ডিসিপ্লিনের স্টুডেন্টরা সংযুক্ত আছেন। অনেকে আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউব কিংবা ফেসবুকে দেখছেনও। এই অনুষ্ঠানে ইতিহাস বিভাগের পাশাপাশি রসায়ন, কেমিস্ট্রি, ফিজিক্স, বিভিন্ন ডিসিপ্লিনের ছাত্ররা যে আজকে ইতিহাস পড়ছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ছে, এই পুরো কৃতিত্বটাই অধ্যাপক মুনতাসির মামুনের। তিনি বাংলাদেশে জাতীয় ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার জন্য আমাদেরকে নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের শিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে শুনানিতে গিয়েছেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উদ্যোগ নিয়ে এই কোর্সটি চালু করেছেন। অধ্যাপক মুনতাসির মামুন স্যারকে আমি সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, বিজ্ঞ আলোচকদ্বয় এবং সুধীবৃন্দ। প্রথমেই শোকের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বিষয়টি বাছাই যখন আমরা করি, তখন অনেকেই বলেছিলেন বঙ্গবন্ধু প্রাসঙ্গিক, এই বিষয়কে বলা ঠিক হবে কিনা। সমস্যা হচ্ছে আমাদের এখানে ইতিহাস এবং স্তুতি পাশাপাশি চলে। স্তুতি দিয়ে কোনোখানে পৌঁছানো যায় না। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে আমি মানুষ, মানুষ হলেই মানুষ ভুল করতে পারে। এটা যখন রাজনীতিবিদ এবং যখন আমরা তিনি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিচার করব, তখন তার দর্শন নিয়ে আমাদেরকে এগোতে হবে। জনাব শাহরিয়ার কবির এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এ বিষয়ে অনেকটা আলোকপাত করেছেন। মাহবুবুর রহমান একটা সংক্ষিপ্ত রূপরেখা প্রদান করেছেন এবং মাননীয় মন্ত্রী সেই রূপরেখাকে একটু বিশ্লেষণ করেছেন ব্যক্তিগত স্মৃতির মাধ্যমে। আমি খুব স্বল্প সময়ে বলছি যে আমাদের চারপাশের অবস্থাটা কি আজকে। সবাই আফগানিস্তানের কথা বলেছেন, পাশে ভারতের অবস্থা দেখেন, এর পাশে সিংহলের অবস্থা দেখেন, শ্রীলঙ্কার অবস্থা দেখেন। আমরা তো সবাই জানতাম যে বৌদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে মানে অহিংস ধর্ম, সেটাকে সহিংস করার কৃতিত্ব কিন্তু বার্মা বা মিয়ানমার এবং শ্রীলঙ্কার। মিয়ানমারের অবস্থা দেখেন, পাকিস্তানের অবস্থা দেখেন। খালি একদিকে বাংলাদেশ, নেপাল, ভুটান এই ধর্মীয় আগ্রাসন বা ধর্মীয় জাতীয়তাবাদ থেকে দূরে।
কিন্তু তাদের এখানে যেমন অধ্যাপক শামসুদ্দিন চৌধুরী মানিক বিশেষভাবে উল্লেখ করেছেন যে ধর্মদ্রোহীরা ধর্মকে ব্যবহার করতে চাচ্ছে, আমাদের এখানেও কিন্তু সেই হুমকিটা এখনো অক্ষুণ্ণ। এবং আফগানিস্তানে তালেবান বিজয়ের পরে অনেকে উৎসাহী হয়ে উঠছে বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি। বঙ্গবন্ধু সময়ে অবস্থা যে এর থেকে খুব বেশি হেরফের ছিল তা না। যেসব তথাকথিত মুসলিম রাষ্ট্রে মুসলমানদের নিয়ে বা মুসলমানদের না ইসলাম নিয়ে সেটাকে ব্যবহার করতে চেয়েছে, অন্যান্যরা দ্বন্দ্বটা ছিল যে ল্যাটিন আমেরিকায় আবার গণতান্ত্রিক বা সমাজতন্ত্রের দেশের উদ্ভব হয় কিনা সেটার বিরোধিতা। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে যেই সংবিধান আমি দিচ্ছি সেখানে এই রাষ্ট্রের আদর্শগুলি পতিত হবে। বঙ্গবন্ধুর কৃতিত্ব যদি বলি তাহলে বলবো যে যুদ্ধ জয় না, শুধু পৃথিবীতে কোনো রাজনীতিবিদ 9 মাসের মধ্যে একটা আধুনিক লিখিত, আমি আবারও কথা বলছি, লিখিত সংবিধান দেশকে উপহার দিতে পারেনি যেটা বঙ্গবন্ধু দিয়েছে। এবং সেই সময় আমার খেয়াল আছে যখন আমরা তখন বিশ্ববিদ্যালয়ে প্রায় শিক্ষকতার মধ্যে প্রবেশ করব, সেই সময় সবাই বলতেন যে পৃথিবীতে যতগুলি সংবিধান আছে তার মানে গণতান্ত্রিক নির্যাসগুলি নিয়ে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে এবং যা সবচেয়ে আধুনিক। যে কথাটি শাহরিয়ার কবির এবং বিশেষ করে মাহবুবুর রহমান বলেছেন যে সংবিধানে এই আদর্শগুলি প্রতিফলিত হয়েছে। আমি বলবো যে এই আদর্শ প্রতিফলিত হয়েছে, কিন্তু তার একটা সৃজনশীল ব্যাখ্যা বঙ্গবন্ধু দিয়েছিলেন। এই কারণেই তাকে আমরা আলাদাভাবে বিচার করছি এবং এখনো প্রাসঙ্গিক মনে করছি। জাতীয়তাবাদ বলতে তিনি হিটলারের জাতীয়তাবাদ, মুসলিনের জাতীয়তাবাদকে বোঝাননি। তিনি বলেছেন প্রগতিশীল জাতীয়তাবাদ, অর্থাৎ একটা সৃজনশীল জাতীয়তাবাদ যার মধ্যে সবসময় নিহিত থাকবে প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়াই। আমি মনে করি যে এটার একটা সৃজনশীল ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি যে আমরাতে দেশ তো খালি বাঙালিদের না, সেখানে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন জাতিরও মানুষ আছেন। ব্যাপক বা বিরাট ফ্রেমে যদি বাঙালি জাতীয়তাবাদের মধ্যে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে, সেটি হবে সৃজনশীল জাতীয়তাবাদ এবং বঙ্গবন্ধু সেটাকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন। গণতন্ত্রের কথা তিনি যেটা বলেছেন যে গণতন্ত্র আমরা বুঝি এবং সেই গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যেটা বিচারপতি চৌধুরী বলেছেন যে বাকশালের এই কনসেপ্টটা তিনি নিয়েছিলেন। বাকশাল নিয়ে অনেকে অনেক বিতর্ক করেছেন। আওয়ামী লীগ একসময় কুণ্ঠাবোধ করতো বাকশাল নিয়ে, কিন্তু আমরা বলেছি এটা কুণ্ঠাবোধের কোনো কারণ নেই, কারণ এটা প্রগতিশীল একটা চেতনা যেটা বাস্তবায়িত হলে হয়তো আমরা অন্যরকম বাংলাদেশ দেখতাম। এবং বঙ্গবন্ধু ওই তৃণমূল পর্যায়ে কিন্তু এই কনসেপ্টটা মানে বকশালের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু শহীদ হওয়ার কারণে দুটি আদর্শ কাজ করেছে, একটি হচ্ছে সমাজতন্ত্র আর একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যার কথা সব বক্তাই বলেছেন। তিনি সমাজতন্ত্রের কথা যে হঠাৎ করে বলেছেন তা না, তিনি সবসময় সমাজতন্ত্রের কথা বলেছেন। আওয়ামী লীগের ম্যানিফেস্টো থেকে শুরু করে তার বিভিন্ন বক্তৃতায় দেখবেন সমাজতন্ত্রের কথা এসছে, কিন্তু সেটার একটা সৃজনশীল তিনি পদ্ধতি চেয়েছিলেন। সেটা রুশ মডেল বা চৈনিক মডেল নয়, এটা হচ্ছে তিনি বলেছিলেন যেই সমাজতন্ত্রে একটা গণতান্ত্রিক বোধ থাকবে, অর্থাৎ আমলাতান্ত্রিক সমাজতন্ত্র নয়, সেটাতে তিনি চেয়েছিলেন। ওয়েলফেয়ার স্টেটও যে তিনি চেয়েছিলেন আজকালকার যেমন একটা কাছাকাছি, কিন্তু একেবারে ওয়েলফেয়ার স্টেটও নয়। তিনি পুঁজির বিরুদ্ধে বলেছেন এবং জাতীয়করণের পন্থাটা, জাতীয়করণ করার ওই ধারণাটা সেখান থেকে এসছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলেছেন এবং এইভাবে তিনি সমাজতন্ত্রের একটা অন্য রূপরেখা দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ধর্মনিরপেক্ষতা, যেটা আমরা পাশ্চাত্যের মডেল থেকে তিনি সরে এসেছিলেন, যে রাষ্ট্র ধর্ম বিচ্ছিন্নকরণ নয়। তিনি বলেছেন রাষ্ট্রে যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন, রাষ্ট্র সবার।
এই ধারণাটা পরবর্তীকালে আমরা মানে বিভিন্ন স্লোগানে ব্যবহার করেছি, যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং এই ধর্মনিরপেক্ষতাটা কোনো দেশই পছন্দ করেনি। আজকে বঙ্গবন্ধু এই ধর্মনিরপেক্ষতার কারণে, যেটা ডক্টর মাহবুবুর রহমান বলেছেন, আরো বেশি প্রাসঙ্গিক। চারদিকের যে অবস্থা, সেখানে আমরা এটার না, এই ধর্মনিরপেক্ষ বোধকে বাঁচিয়ে না রাখলে আমাদের সমূহ বিপদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু রাষ্ট্র তো তার একার নয়, রাষ্ট্রটা আমাদের সবারও। আমরা যদি সেই বিষয়ে সতর্ক না হই, আমাদের মধ্যে যদি তালেবানি বোধ জাগ্রত হয়, যেটা ধর্মের বিপরীতে তার অবস্থান, তাহলে আমরা ধর্মদ্রোহী হব। যেটা ধর্মভীরু বাঙালি, সেটা কিন্তু আমরা হব না। এই বিষয়টি আমাদের মনে রাখা জরুরি। আমি সবশেষে বলবো যে বঙ্গবন্ধুর সব প্রতি বছরই আমরা দেখছি যে নানাবিধ আলোচনা হয়, নানাবিধ গ্রন্থ রচিত হচ্ছে, 4000 গ্রন্থ রচিত হয়েছে, কিন্তু তার একটা বড় অংশ বলতে দ্বিধা নেই ব্যবসায়িক, কারণ আমরা একই জিনিস বারবার দেখতে পাই। একাডেমিক ক্ষেত্রে বঙ্গবন্ধুকে সেভাবে দেখা হয়নি, গবেষকরা দেখেননি, ব্যবসার ক্ষেত্রে বঙ্গবন্ধুকে ব্যবহার করা হচ্ছে। এবং এই বইগুলো যে বিভিন্ন মন্ত্রণালয় কিনছে এবং যারা কমিটিতে আছে তারাও এই বই সম্পর্কে জানেন কিনা আমার সন্দেহ, কারণ মৌলিক যেসব বঙ্গবন্ধুর উপরে রচিত হয়েছে বই, সেগুলি কম, সেগুলি তারা খুব একটা গুরুত্ব দিয়েছেন বলে আমার মনে হয় না। আমি যে কথাটি এই কারণে বলতে চাচ্ছি, বঙ্গবন্ধুর উপরে বই বের করা, বঙ্গবন্ধুর বই নিয়ে ব্যবসা করা বা আমাদের ওয়েবিনার করা বা আলোচনা সভা করা যথেষ্ট নয়। বঙ্গবন্ধুর ধারণাগুলিকে আমরা মানুষ জগতে প্রথিত করতে পারছি কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। এবং একমাত্র শিক্ষা সংস্কৃতির মাধ্যমেই সেটা করা যায়। আমি বলবো যে বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। অর্থনৈতিক ক্ষেত্রে জিডিপি বৃদ্ধি বলেছেন মাননীয় মন্ত্রী, খেয়াল আছে যে আমি প্রধানমন্ত্রীর সামনেই বলেছিলাম যে আপনি যদি কালচারাল জিডিপি বৃদ্ধি না করেন, শিক্ষা সংস্কৃতির জিডিপি বৃদ্ধি না করেন, এই উন্নয়ন পর্যায়ে কিন্তু একটা সময় একটা মানে একটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে যাবে। কারণ কারা নেবে, কোন মানসিকতায় নেবে? আজকে আপনারা বলছেন যে বিএনপি দেশ চালনা করতে পারছে না কারণ তাদের মধ্যে বঙ্গবন্ধুর বিপরীত ধারণা বা জামায়াতের মধ্যে বিপরীত ধারণা। কিন্তু বঙ্গবন্ধুর ধারণা আমরা কতটা প্রথিত করতে পেরেছি, মানুষ জগৎকে সমৃদ্ধ করতে পেরেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের একটা বড় দায়িত্ব। এবং সেই দায়িত্ব পালনের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে 3টি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবং আমরা আশা করব যে 3টি মন্ত্রণালয়ের আন্তঃবৈঠক, এটা আমি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকেও বলেছিলাম এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীকে বলেছিলাম, তাদের উদ্যোগী হয়ে একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া এখন কিন্তু জরুরি হয়ে উঠে দাঁড়িয়েছে। আমাদের আশেপাশের রাষ্ট্রে ধর্মের বিস্তার যে প্রাবল্য, সেটাকে প্রতিরোধের জন্য। সুধীবৃন্দ, সবশেষে আমরা বলবো যে 50 বছরে আমরা বঙ্গবন্ধু যেমন 100 বছর, 100 বছর হয়েছে, মুজিব বর্ষ পালন করছি। শোকের দিবসে শোককে আমরা সবাই বলছি শক্তিতে পরিণত করব। বাংলাদেশে 50 বছর হচ্ছে এবং এক্ষেত্রে আমি মনে করি যে সংস্কৃতি বিষয়ক প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়, আপনারা জানেন যে এই জাদুঘরটি প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী বলেছিলেন ব্যক্তিগতভাবে যে এটার জন্য আমার যা যা দরকার আমি করব। আগের যে মন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান নূর এটা সূত্রপাত করে দিয়ে গেছেন এবং বর্তমান যিনি আছেন জনাব KM খালিদ, তারও এই বিষয়ে কোনো রকম ঘাটতি আমরা দেখতে পাইনি। তিনি যখনই পারছেন আমাদেরকে যতটা সম্ভব সহায়তা করছেন। এবং আমরা মনে করি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সবচেয়ে বেসরকারি সবচেয়ে বড় প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রকল্প হবে গণহত্যা আর্কাইভ ও জাদুঘর, যেটি আমাদের ইউরোপে আমাদের নজরুল ইসলামও সেটার প্রচার করছেন এবং এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম জাদুঘর, যা মনে করিয়ে দেবে যে কেন আমরা স্বাধীনতা চেয়েছিলাম, কেন বঙ্গবন্ধুর দর্শনকে আমরা মুক্তিযুদ্ধে পরিণত করেছিলাম। এবং সেই ধারণা যখন প্রথিত হবে তখন আমি মনে করি যে আমাদের ক্ষেত্রে বড় একটা কাজ হবে। ডক্টর শহীদ বলেছেন আমাদের স্বল্প লোক নিয়ে, স্বল্প বাজেট নিয়ে আমরা কি পরিমাণ কাজ করেছে। এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি কোন আত্মশ্লাঘা না নিয়ে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ গণহত্যা বিষয়ে আমরা যে জরিপ করেছি সেটি প্রথম, যে নির্ঘণ্ট করেছি সেটিও প্রথম, এবং আর কোনো প্রতিষ্ঠান এত বই বের করেনি। এবং এটি মুক্তিযুদ্ধের শুধু তাই নয়, বঙ্গবন্ধুর আদর্শ প্রচারও সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।
আপনারা সবাই যারা এখানে যুক্ত মানে আমাদের সঙ্গে আলোচনা করেছেন তারা সবাই আমাদের জাদুঘরের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, ইতিহাস সম্মেলনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। ইতিহাস সম্মেলনের প্রধান কাজই হচ্ছে অসাম্প্রদায়িক ইতিহাসের বিস্তার, গণহত্যা জাদুঘরের হচ্ছে আমরা কেন চেয়েছি বাংলাদেশ সেটার প্রচার। আপনারা এবং মাননীয় মন্ত্রী আমরা সবাই মিলে যাতে এই প্রতিষ্ঠানকে আরো সুদৃঢ় করতে পারি সেটি হবে আমাদের এই শোক দিবসের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানতে যাচ্ছি। আমি আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এবং অনুষ্ঠানের 3 জন আলোচক জনাব শাহরিয়ার কবির, কে এম নজরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ইতিহাস সম্মেলনের সভাপতি মাহবুবুর রহমান সাকিব। সকলকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে সালাম। ঠিক আছে তো? আপনার এখানে খুব ভালো হয়েছে, সুন্দর আছে মানিক ভাই। হ্যাঁ মানিক ভাই ভালো না, আপনাদের সব